গহনা তো চালাকিভাবে তিন্নিকে কাজে লাগিয়ে বিরাজের বাবা, যাকে বলা হয় বাড়িওয়ালা কাকা, তাকে ঘুরিয়ে ফিরিয়ে মেঝে ফেলে দেয় এবং গহনা এই সময়টাকে কাজে লাগিয়ে বোঝার চেষ্টা করে যে বাড়িওয়ালা কাকা সত্যি অন্ধ কিনা, নাকি এই অন্ধ হওয়ার ভানটা তার একটা কপট কৌশল মাত্র। অন্য পাশে আমরা লক্ষ্য করি যে আলিয়া তো গহনাকে মারার উদ্দেশ্যে ফাঁদ সাজাচ্ছে। বিশেষ করে যখন সে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, তখন আলিয়া তার চাকুরিকে জানায় যে গহনাকে মারতে না পারলে তার নিজস্ব পদ্ধতিতে কোনো উপায় অবলম্বন করতে হবে। অর্থাৎ যখনই সেই দড়িটা ছেড়ে দেবে তখনই তো বাড়িওয়ালা কাকা জীবন মৃত্যুর সংকটে পড়ে যাবে। আর এসব ঘটনা যদি গহনা দেখে ফেলে এবং বাড়িওয়ালা কাকাকে রক্ষা করতে ছুটে আসে, তাহলে গহনার এই গোপন সত্যটা সকলের সামনে উন্মোচিত হয়ে যাবে এবং সেটা হবে তার জন্য বিশাল একটা বিপদ। কারণ গহনা যে আসলে মৃত হয়নি, সে তো মৃত্যুর নাটকটাই সাজিয়েছে সকলকে প্রতারিত করার জন্য। পরবর্তী ঘটনায় লক্ষ্য করা যায় যে আলিয়া তার পরিকল্পনা মেনে চলতে বাড়িওয়ালা কাকার দেহের উপরে একটা বিশাল বাস্ক নিক্ষেপ করে এবং সবকিছু গহনা দূর থেকে পর্যবেক্ষণ করে তৎক্ষণাৎ ছুটে যায়। গহনা বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে উদ্ধার করে। ঠিক সেই সময় রাইসেন পরিবারের সকলে সেখানে উপস্থিত হয়ে গহনাকে দেখে অত্যাধিক অভিভূত হয়ে পড়ে এবং সেই সঙ্গে আয়ুষ্মানের পিসি জানকী গহনাকে জিজ্ঞাসা করে, গহনা, তুমি এখনো জীবিত আছো? আর তুমি তাকে কেন টেনে তুলছো? আর এই বাস্কটা এখানে কি করে এলো? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে ওঠে যে আমি তো খুব জোরে এখানে কোনো একটা পতনের শব্দ শুনেছি। কি ঘটেছে? এখানে কেউ শারীরিক ক্ষতি পাননি তো? ঠিক তখনই গহনা বলে, কাকা, এই বাস্কটা তো আপনার দেহে আঘাত করতে যাচ্ছিল, এজন্যই তো আমি আপনাকে রক্ষা করার জন্য আপনাকে ধাক্কা দিয়ে বাস্কের নিকটবর্তী জায়গা থেকে সরিয়ে দিয়েছি। তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, তুমি এসব উপেক্ষা করো, তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এখনো জীবিত আছো আর তুমি এখানে কিভাবে এলে? তখনই গহনা কিছু বলার জন্য উদ্যত হবে। ঠিক সেই মুহূর্তে রাঘব বলে ওঠে, গহনা, তুমি এখনো জীবিত আছো, তুমি মৃত্যুর নাটক কেন সাজিয়েছিলে? উত্তর দাও। তখনই কমলামা বলে, গহনা, আমি তো ধরেই নিয়েছিলাম তুমি মারা গিয়েছো। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, এক মিনিট অপেক্ষা করুন, আপনারা সকলে যদি একযুগে এত প্রশ্ন করেন তাহলে সে কিভাবে জবাব দেবে? মা, গহনা, তুমি সবকিছু খোলাখুলি বলো, কি ঘটেছিল? ঠিক তখনই গহনা বলে, কাকা, আপনার কারণেই আমাকে মৃত্যুর নাটক সাজাতে হয়েছে। এরপর তো গহনা আয়ুষ্মানের পিসি জানকীকে জানায়, পিসিমা, আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম। ডাক্তারবাবু ভোলার হাতের কাছে প্রার্থনা করে আমাকে রক্ষা করেছেন আর আমি মৃত্যুর নাটক সাজিয়েছি কেবল জানার জন্য যে আমাকে কে হত্যা করার চেষ্টা করেছিল। আর আমি এতদিন পর জেনে গিয়েছি যে আমাকে হত্যা করার চেষ্টা করেছে কে। তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি তো আমাদের বাড়িওয়ালা কাকাই। আর আমি যেমন মৃত্যুর নাটক সাজিয়েছি, ঠিক তেমনি এই বাড়িওয়ালা কাকা অন্ধত্বের নাটক সাজিয়েছে। এই বাড়িওয়ালা কাকা তো কালো চশমা পরে আমাদের সকলকে প্রতারিত করছে। গহনার এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে অত্যাধিক বিস্ময় প্রকাশ করে, যদিও আয়ুষ্মানের পিসি জানকী ক্রোধে উত্তেজিত হয়ে গহনাকে থাপ্পড় কষায়। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই সুস্থ আছেন। নিয়ে এসেছি গহনা ধারাবাহিক নাটকের 250তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল বিষয় ফিরে যাওয়ার পূর্বে আপনারা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গয়না ধারাবাহিক নাটকের 250তম পর্বের শুরুর অংশে আপনারা দেখতে পাবেন যে আলিয়া তো গয়নার ছবি নিয়ে নাচতে গানতে মজা করছিল। ঠিক তখনই চাকরি এসে আলিয়াকে বলে, আলিয়া, তুমি কি পাগলের মতো হয়ে গেলে? গয়নার ছবি নিয়ে এভাবে নাচছ কেন? আর এই গয়না তো জীবিত থেকেও মৃত্যুর নাটক সাজাচ্ছে। তখনই আলিয়া বলে, জেঠিমা, আজ আপনি লক্ষ্য করলেন না, আয়ুষ্মান পরিবারের সকলের সামনে আমার পক্ষে কথা বলেছে। এই সব ঘটনা কার জন্য ঘটেছে? গয়নার জন্য। এজন্যই তো আমি গয়নার ছবি নিয়ে এভাবে উল্লাস করছি। এরপরে তো আলিয়া আবার গয়নার ছবি নিয়ে নাচতে শুরু করলে। তখনই চাকুরি বলে, আলিয়া, তুমি মনে হয় সত্যিই পাগল হয়ে গেছো। আর তুমি তো জানোই গয়না এখন জীবিত আছে। আর এবার যদি গয়না জয়ী হয়ে যায় তাহলে আয়ুষ্মান আর কখনো তোমার নয়। এই কথা শুনে আলিয়া ক্রোধে উত্তেজিত হয়ে গয়নার ছবিটা মেঝেতে ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে এবং সেই সঙ্গে আলিয়া বলে, আয়ুষ্মানকে একেবারে আমার করে নেওয়ার জন্য গয়নার সঙ্গে যা করতে হবে আমি তাই করব। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান পিসি জানকী কমলামায়ের কাছে গিয়ে বলে, কি ঘটতে চলেছে? কাকে জিজ্ঞেস করে আমার বিবাহের তারিখ ঠিক করছেন? তখনই আয়ুষ্মান বলে, পিসিমা, আপনাকে জিজ্ঞেস করার কি দরকার? একটা শুভ মুহূর্ত দেখে আপনার এবং কাকার তো বিবাহের তারিখ ঠিক করতেই হবে। তখনই পিসিমা বলে, আয়ুষ্মান, এই ঘরে কোনো বিয়ে শাদী হবে না। তখনই আয়ুষ্মান বলে, পিসিমা, আপনি এসব কি বলছেন? বিয়ে শাদী কেন হবে না? তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, আয়ুষ্মান, তুমি আমাকে জিজ্ঞেস করছো? তুমি জানো না রাঘব এই সম্পর্ক গ্রহণ করতে পারছে না, এই কারণে আমি এই বিবাহ কখনোই করব না, বুঝেছ? তখনই কমলামা বলে, দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, উনি গ্রহণ করবেন। এরপরে তো আয়ুষ্মান বলে, পিসিমা, ওনার জন্য আপনি আপনার জীবন নষ্ট করে ফেলবেন? আর কতদিন অপেক্ষা করবেন? তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, সারাটা জীবন আমার ভাইয়ের সম্মতির জন্য অপেক্ষা করব। রক্তের সম্পর্ক রাঘব আর আমার। ও শুধু আমার ভাই নয়, বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে আমার ছেলের মতো লালন করেছি। আর বিক্রম আমাকে ছেড়ে যেতে পারে, রাঘব কখনোই আমাকে পরিত্যাগ করবে না। তাছাড়া রাঘব সারাটা জীবন আমার কথা মেনেছে, আমার কথার অবাধ্য হয়নি। সারাটা জীবন আমার সুখ দুঃখের সঙ্গে ছিল। আর আজ ও যখন দুঃখিত হয়ে পড়েছে আর আজ আমি বিবাহ করব আয়ুষ্মান, আমি এমনটা কখনোই করতে পারবো না। আর রাঘব তো সারাটা জীবন আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছে। আর আজ আমি কি করলাম? রাঘবকে থাপ্পড় মেরেছি। রাঘবের কি দোষ ছিল আয়ুষ্মান? সব দোষ তোমার পিসিমার ছিল। আমি যদি আগেই রাঘবকে জানিয়ে দিতাম আমার বিবাহ হয়ে গেছে তাহলে এই দিনটা আজ দেখতে হতো না।
আর রাঘব যে আমার প্রতি ক্রুদ্ধ আছে একদম সঠিকই করেছে। আর আয়ুষ্মান, আমি এই লোকটি ছেড়ে দিব আর আমার ভাইয়ের মনে কোনো কষ্ট দিব না। এসব কথা রাঘব পিছন থেকে শুনে তো জানকীর কাছে এসে বলে, দিদি আপনি আমাকে এতটা ভালোবাসেন? এরপর তো রাঘব জানকীকে আলিঙ্গন করে এবং সেই সঙ্গে বলে, দিদি আপনার প্রতি আমার কোনো ক্রোধ অভিমান নেই। দিদি আপনার সুখ তো আমার সুখ। আমি খুব তাড়াতাড়ি ভাইসাবের সঙ্গে আপনার বিবাহ সম্পন্ন করব। এ কথা শুনে সেখানে উপস্থিত সকলেই তো আনন্দিত হয়ে ওঠে।